ফাইনালি দেশের মার্কেটে রিয়েলমি আরও একটি ফোন লঞ্চ করে দিল রিয়েলমি নার্জো 50A প্রাইম। এই ফোনটা লঞ্চ করেছে রিয়েলমি গতকালকে এবং এই ফোনটার প্রাইসিংটা হওয়ার কথা ছিল বেশ বাজেট ফ্রেন্ডলি, অর্থাৎ 14 থেকে 15,000 টাকায়। বাট রিয়েলমি এই ফোনটা লঞ্চ করেছে অলমোস্ট 17,000 টাকায়, অর্থাৎ অফিসিয়াল প্রাইস হচ্ছে 16,990 টাকা, অলমোস্ট 17,000 টাকা। সো আমাদের কাছে এবার প্রশ্ন হচ্ছে 17,000 টাকায় এই ফোনটা কেমন এবং এর থেকেও বেটার প্রাইসিং এর কোনো ফোন মার্কেটে আছে কিনা, প্লাস এই 17,000 টাকায় রিয়েলমি নার্জো 50A প্রাইম থেকে আমরা কি পাচ্ছি। সো এই সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকবে, তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও যারা মাইন থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দিন। এরপর যদি লুকস এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফার্স্টেই এই ফোনের বক্সি শেপ লুকসের ডিজাইনটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। রেয়ার সাইড দেখলে আপনাদের কাছে গ্লাস মনে হতে পারে, বাট এখানে কিন্তু প্লাস্টিক রয়েছে এবং এই ফ্রেমেও থাকছে প্লাস্টিক ফ্রেম। এই ফোনটাতে গ্লোসি ফিনিশ থাকাতে হাতের ছাপ কিংবা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই টিপিউ কেস ইউজ করার জন্য একটা রিকমেন্ডেশন থাকবে। রেয়ারের ক্যামেরা মডিউলটা বেশ সুন্দর, নিচে আসলে নার্জোর ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন। পোর্টস এন্ড বাটনস নিয়ে যদি বলতে হয়, রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটা এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে এবং এটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, তেমন কোনো প্রবলেম হয় নাই। ওপরে একেবারে ফাঁকা রাখা হয়েছে। লেফট সাইডে আসলে পেয়ে যাবেন এর ভলিউম কি রকার এবং সিম কার্ড স্লট, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি এইচডি কার্ডও ইউজ করতে পারবে। নিচে আসলে সব প্রকার পোর্টস এন্ড বাটনস পাচ্ছেন। 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। সো এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা অবশ্যই থাকা উচিত ছিল। এই ফোনটা থিকনেস করা হচ্ছে 8.1mm এবং এর ওয়েট হচ্ছে 189 গ্রাম। সো মোটামুটি স্লিম এবং লাইট ওয়েটের ফোনই বলা যায়। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস এবং এখানে রেগুলার রিফ্রেশ রেট থাকছে অর্থাৎ 60 হার্জের এবং এর পিপিআই ডেনসিটিটাও বেশ ভালো, 400 পিপিআই ডেনসিটি রয়েছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এর ডিসপ্লেটা যারা কন্টেন্ট প্লে করবেন তাদের জন্য বেশ ভালো একটা ডিসপ্লে হবে। এর ডিসপ্লে সাইজটা মোটামুটি বড়ই বলা যায়, প্লাস হচ্ছে যেহেতু ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, কালারের তেমন কোনো ঘাটতি নেই। ভিউইং অ্যাঙ্গেল, সাইড কর্নার থেকে এরিয়াও বেশ ভালোভাবে দেখতে পারবেন। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা ভালো ডিসপ্লে। বাট এই ডিসপ্লেতে অবশ্যই 90 হার্জের রিফ্রেশ রেটটা থাকা উচিত ছিল, কারণ এই প্রাইসিং অবশ্যই আশা করা যায়। বাট ডিসপ্লের একটা প্রবলেম আমার কাছে যেটা ব্যাডলি মনে হচ্ছে সেটা হচ্ছে এর ওয়াটার ড্রপ নচ। এই সময়ে এসে ওয়াটার ড্রপ নচটা আমরা অবশ্য 10-15 হাজার টাকা দামের ফোনেও আশা করি না, সেখানে 17,000 টাকার ফোনে অবশ্যই একটা পাঞ্চল ক্যামেরা দেওয়া উচিত ছিল। পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে হয়, আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0 অ্যান্ড এর চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিভার্সিটি টাইগার T612, যে একটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং এর জিপি হিসেবে থাকছে মালি G57। সো ব্যাডলি আমার কাছে মনে হচ্ছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসলে অবশ্যই ভালো হতো, বাট আমি যতদূর শুনতে পেরেছি অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটাও ভেরি সুন আসবে। সো ইউনিভার্সিটির যে চিপসেটটা ইউজ করা হয় সেটা যদি কম্পেয়ার করা হয় মিডিয়াটেক হেলিও G80 সাথে, সেক্ষেত্রে একটা কম্পিট করার মতো চিপসেট এখানে দেওয়া হয়েছে। বাট মানুষের ভরসা যতদূর জানা যায় যে মিডিয়াটেক হেলিও G80 কিংবা 85 এর উপর, সো সেই চিপসেটটা যদি ইউজ করা হতো সেই ক্ষেত্রে এটা একটা রিকমেন্ড করার মতো ফোন হতো। বাট এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটাও টুকটাক গেমিং এর ক্ষেত্রে ভালোই পারফরমেন্স করে, অর্থাৎ আপনার রেগুলার কাজবাজ প্লাস হচ্ছে নর্মাল গেমিং এ বেশ ভালো পারফরমেন্স পাবেন। ইনফ্যাক্ট এই ফোন দিয়ে আপনার পাবজি এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটও খেলতে পারবেন, যেখানে টুকটাক না ভালো রকমের ল্যাকেন্সি রক্ষা করবেন। সো অবশ্যই রিকমেন্ডেশন থাকবে যদি হাই লেভেলের গেম খেলতে চান তাহলে নর্মাল সেটিংসে খেলার জন্য। এবং এই ফোনে আপনারা ফ্রি ফায়ারও বেশ স্মুথলি খেলতে পারবেন, বাট নর্মাল সেটিংসে খেললে আরো ভালো পারফরমেন্স পাবেন। এই ফোনের একটি মাত্র ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসেছে, সেটা হচ্ছে 4GB র্যাম 128GB রোম, যা স্টোরেজ সলিউশন হিসেবে থাকছে UFS 2.2। অবশ্যই র্যাম ম্যানেজমেন্টটা আমি খারাপ বলবো না, বাট 6GB র্যাম যদি 17,000 টাকা বাজেটে আসতো তাহলে হয়তো আরো ভালো হতো। 4GB র্যামটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, কারণ অনেক ভারী অ্যাপস হ্যান্ডেল করতে একটু কষ্ট হয়। ক্যামেরা নিয়ে যদি কথা বলতে হয়, ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং এই দুটো সেন্সরই একেবারেই আজাইরা। 50 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে এটা ডে লাইট কন্ডিশনে বেশ ভালো পারফরমেন্স দেয়। তুলনামূলক Realme C35 সেরকম একটা পারফরমেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অলমোস্ট নার্জো 50 সেই ফোনটার মতো পারফরমেন্স পাওয়া যায়। সো এর ক্যামেরা নিয়েও তেমন আহামরি কিছু বলার নেই। ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ, যেখানে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। স্টেবলভাবে ভিডিও রেকর্ড করতে পারলে অবশ্যই কাজে আসবে। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে আপনারা 720p 30fps এ রেকর্ড করতে পারবেন। এবং এর 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা আপনাকে বেশ আশ্চর্য করবে, কারণ হচ্ছে যারা সেলফি লাভার রয়েছেন তাদের খুব ফ্রেশ করে তুলবে, অর্থাৎ স্কিন টোনটা একটু বাড়িয়ে দিবে, সেটা অনেকের কাছেই ভালো লাগে।
বাট এর ক্যামেরা সেন্সরে এর যে আলট্রা ওয়াইড ক্যামেরা সেটা আমি ব্যাডলি মিস করেছি। অবশ্যই এই বাজেটে আমরা আলট্রা ওয়াইড ক্যামেরাটাকেও চাই। এবার যদি কথা বলি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে, এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য আপনারা বক্সে কোনো প্রকার চার্জার পাচ্ছেন না। আর হ্যাঁ, এটাই সত্যি, এরকম একটা বাজেট ফোনেও রিয়েলমি তাদের বক্সে কোনো প্রকার চার্জার দেয়নি, বাট এই ফোনটা 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। সো আমরা যদি এই ফোনটার 18 ওয়াটের চার্জারের প্রাইসটাও ইনক্লুড করি, সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট 17,500 টাকার মতো প্রাইসটা এসে যায়। সো এটা অবশ্যই একটা খারাপ দিক, অবশ্যই এই বক্সে চার্জার দেওয়া উচিত ছিল। সো এই ফোন দিয়ে আপনারা যারা রেগুলার ইউজার রয়েছেন তারা অলমোস্ট একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা হেভি ইউজার রয়েছেন দিনে 2বারের মতো চার্জ করার প্রয়োজন পড়তে পারে। তো এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। সো এবার যদি এই ফোনটা খারাপ দিক এবং ভালো দিক নিয়ে আলোচনা করি, ফার্স্টে আমার কাছে যে ল্যাকেন্সিটা মনে হচ্ছে সেটা হচ্ছে র্যাম ম্যানেজমেন্টে। এখানে 4GB র্যামের জায়গায় 6GB র্যামটা দিলে অবশ্যই ভালো হতো। সেকেন্ড যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে ডিসপ্লেতে। এর ডিসপ্লেতে একটা পাঁচ হোল ক্যামেরা দিলে হয়তো লুকসটা আরো গর্জিয়াস হতো। থার্ডের যে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে এর আলট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা সেন্সর অবশ্যই 5 মেগাপিক্সেল অথবা একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল। অ্যান্ড এই ফোনের সব থেকে খারাপ যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর চার্জিংয়ে। এর বক্সে অবশ্যই একটা 18 ওয়াটের চার্জার থাকা উচিত ছিল। ভালো দিক নিয়ে বলতে গেলে একটা গর্জিয়াস লুকসের ফোন, যারা একটা গর্জিয়াস লুকসের এরকম বাজেটে ফোন খুঁজছিলেন, টুকটাক কাজ বা চালিয়ে নেওয়ার মতো হলেই হবে, তাদের জন্য এই ফোনটা অবশ্যই রেকমেন্ড থাকবে। বাট যারা একটু হেভি ইউজ করবেন কিংবা ক্যামেরা কেন্দ্রিক কিংবা সবকিছু মিলে একটা কম্প্যাক্ট ফোন চান, তারা এই ফোনটা স্কিপ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।